ঠিকানাহীন এক যুবককে চটপটি বিক্রেতা নারী জানালেন, আমার সঙ্গী হও। তারপরের ঘটনাটি সমাজের বিবেককে নাড়িয়ে দিল। এই আখ্যানটি স্বামীহারা এক মায়ের জীবনযুদ্ধ, সহনশীলতা ও সীমাহীন আত্মত্যাগের করুণ পথচলাকে তুলে আনে, যিনি কঠিন বাস্তবতার কাছেও পরাস্ত হননি। তিনি নিজের যন্ত্রণাকে দূরে সরিয়ে এক ছিন্নমূল মানুষকে বাঁচার পথ দেখান। এটি অন্তর ছুঁয়ে যাওয়ার মতো একটি কাহিনী। মূল পর্বে যাবার আগে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থাকুন। ঢাকা শহর শত শত বছর ধরে বহিরাগত মানুষের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। এককালে এই জনপদ জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল, যেখান থেকে সুবাদাররা শাসনকার্য পরিচালনা করতেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার তীব্র লড়াই করত। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই মেগাসিটি আজও ঐতিহ্য ও অসহায়ত্বের এক অদ্ভুত মেলবন্ধন ঘটিয়ে চলেছে। এখানে প্রতিনিয়ত মানুষের ঢল নামে, অথচ প্রতিটি মানুষের কোলাহলের আড়ালে এক গভীর নিস্তব্ধতা চাপা পড়ে থাকে। এই ব্যস্ততার ফাঁকেই এমন কিছু ঘটনার সূত্রপাত হয় যা পর্যায়ক্রমে আমাদের সহমর্মিতার প্রকৃত সংজ্ঞা শিখিয়ে যায়। সেদিন কমলাপুর রেল স্টেশনের এক কোলাহলপূর্ণ প্ল্যাটফর্মে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল। ভাসমান দোকানপাটের বিশাল সারি চোখে পড়ছিল। প্রতিটি দোকানেই অপেক্ষমান যাত্রীদের ভিড় ছিল। কেউ পত্রিকা পড়ছিল, কেউ লাগেজ সামলাচ্ছিল, কেউ দ্রুতগতিতে ট্রেন ধরার চেষ্টা করছিল। সেই সারিবদ্ধ দোকানের মাঝেই একটি জরাজীর্ণ চটপটির ভ্যান গাড়ি দাঁড়িয়েছিল, যেখান থেকে ধোঁয়া ওঠা গরম ডালের সুগন্ধ ছড়াচ্ছিল। ভ্যানের পেছনে থাকা রাবেয়া বৃষ্টির ছাট গায়ে মেখেই দ্রুত হাতে খাবার বাটিতে সাজাচ্ছিল, কারণ এমন স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় গরম খাবারের চাহিদা বৃদ্ধি পায় এবং এই সময়টাতেই তার বিক্রিবাট্টা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তার চেহারায় রাজ্যের ক্লান্তি ভর করেছিল, কিন্তু হাতের কাজে কোনো বিরতি চোখে পড়ছিল না। পরিস্থিতি যেন তাকে থুলকে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। সেই হট্টগোল থেকে সামান্য দূরে ওভারব্রিজের সিঁড়ির কাছে এক ভগ্নস্বাস্থ্য যুবক শফিক চুপসে দাঁড়িয়েছিল। তার পরিধানের পোশাক পুরোপুরি ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। মাথার চুলগুলো কপালের ওপর লেপ্টে ছিল এবং চোখের দৃষ্টিতে এক অদ্ভুত রিক্ততা ফুটে উঠছিল। সে যাত্রীদের কাছে হাত পাচ্ছিল না, কেবল নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, যেন এই পৃথিবীতে তার মাথা গোজার কোনো ঠাঁই অবশিষ্ট নেই। বৃষ্টির জল তার গাল বেয়ে গুড়িয়ে পড়ছিল, অথচ সে সেগুলো মুছে ফেলার সামান্যতম তাগিদও অনুভব করছিল না। ছুটে চলা যাত্রীরা তাকে এক নজর দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, যেন সেই সমাজের কেউ নয়, কেবলই এক অদৃষ্ট অস্তিত্ব। রাবেয়ার চোখ বারবার ওই শফিকের দিকেই নিবদ্ধ হচ্ছিল। সে বাটিতে চটপটি সাজানোর ফাঁকেও তাকে পর্যবেক্ষণ করছিল, যেন তার মনের গভীরে এক ধরনের ছটফটানি তৈরি হচ্ছিল। সে কয়েকবার ভাবল ছেলেটিকে ডেকে কিছু খেতে দেবে, পরক্ষণেই নিজেকে সামলে নিল, কারণ এই যান্ত্রিক নগরীতে অপরিচিত কাউকে সাথতে যাওয়া অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর যখন সে খেয়াল করল যে শফিক একই জায়গায় স্থির হয়ে আছে এবং তার লোলুপ দৃষ্টি খাবারের বাটির দিকে নিবদ্ধ, তখন তার মন কেঁদে উঠল। সে নিঃশব্দে একটি প্লেটে কিছু গরম খাবার সাজালো, সেটি হাতে নিয়ে ভ্যান গাড়ি থেকে বেরিয়ে বৃষ্টির মাঝেই শফিকের দিকে পা বাড়াল। শফিক শুরুতে হচকচিয়ে গেল, যেন তার ভাবনাতেই ছিল না যে কেউ তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবে। রাবেয়া কোনো বাক্য ব্যয় না করেই তার সামনে খাবারের প্লেটটি ধরল এবং চোখের ইশারায় পাশের বস্তায় বসতে নির্দেশ করল। শফিক ধীর পায়ে সেখানে বসল এবং দুই হাত প্রসারিত করে প্লেটটি আঁকড়ে ধরল। তার থরথর করে কাঁপতে থাকা আঙুলগুলো দেখেই অনুমান করা যাচ্ছিল যে সে বহুদিন ধরে অনাহারে ভুগছে। সে অত্যন্ত দ্রুতগতিতে খাবারগুলো গিলতে শুরু করল, যেন প্রতিটি গ্রাস তার মৃতপ্রায় শরীরে নতুন করে প্রাণের সঞ্চার করছিল। রাবেয়া পুনরায় নিজের ভ্যানে ফিরে গেল, তবে তার দৃষ্টি ওই অপরিচিত অবয়বের মাঝে লুকিয়ে থাকা কোনো গভীর ক্ষত খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গোধূলির আলো ধীরে ধীরে ম্লান হয়ে এলো, যাত্রীদের চাপ কমতে শুরু করল এবং বৃষ্টির দাপটও কমে এলো। ভাসমান হকাররা একে একে তাদের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল। রাবেয়াও তার ভ্যান গাড়িটি গোছানোর কাজে হাত দিল। অবিকৃত খাবারগুলো একটি পাত্রে তুলে রাখল, চুলার আগুন নিভিয়ে দিল এবং আনুষাঙ্গিক সরঞ্জাম বাধাই করতে লাগল। যখন সে দিনের শেষে চারপাশটায় একবার চোখ বুলিয়ে নিল, তখন দেখল শফিক তখনও সিনির হাতল ধরে বসে আছে। সে অন্য কোথাও আশ্রয় খোঁজার কোনো তাগিদ দেখাচ্ছিল না, যেন তার কাছে রাত কাটানোর নির্দিষ্ট কোনো গন্তব্যই নেই। রাবেয়া কিছুক্ষণ একদৃষ্টে তাকে পর্যবেক্ষণ করল, অতঃপর কোনো কথা না বাড়িয়ে নিজের ভ্যানটি ঠেলতে ঠেলতে বাড়ির পথ ধরল, কিন্তু তার প্রতিটা পদক্ষেপে এক অবর্ণনীয় মানসিক ভার অনুভব হচ্ছিল।
পরবর্তী দিন সকালে স্টেশনটি পুনরায় তার চিরচেনা ব্যস্ততায় মুখর হয়ে উঠল। ট্রেনগুলো হুইসেল বাজাচ্ছিল, কুলিদের হাঁকঢাক শোনা যাচ্ছিল। রাবেয়া তার ভ্যানটি নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাল এবং চোখ মেলেই দেখল শফিক ঠিক গতকালের জায়গাতেই বসে আছে। তার চোখের নিচে কালি পড়া দাগগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছিল। বোঝাই যাচ্ছিল সারা রাত তার দু চোখের পাতা এক হয়নি। রাবেয়ার হাঁটার গতি নিজের অজান্তেই থমকে গেল। তার বুকের ভেতরটায় কেমন যেন হু হু করে উঠল। সে টুং শব্দটিও না করে একটি পাউলটি বের করল, সাথে একটু ডাল দিয়ে তার সামনে এগিয়ে দিল। শফিক নীরবে তা চিবোতে শুরু করল, যেন তার মুখে প্রকাশের মতো কোনো ভাষাই অবশিষ্ট ছিল না। ওই দিনের পর থেকে শফিক ওই এলাকাতেই অবস্থান করতে লাগল এবং রাবেয়া নিজের স্বাভাবিক কাজ চালিয়ে যেতে থাকল। ক্রমান্বয়ে সে তাকে ডেকে ভ্যানের একপাশে বসার জায়গা করে দিল। কিছুটা সময় পেরোনোর পর সে তার হাতে থালাবাটি পরিষ্কার করার দায়িত্ব দিল। এরপর জল আনার কাজ দিল এবং শফিক কোনো প্রতিবাদ না করে সব আদেশ পালন করতে লাগল। তার চাহনিতে কোনো জিজ্ঞাসু ভাব ছিল না, কেবল এক ধরনের সমর্পিত নীরবতা বিরাজমান ছিল। রাবেয়া তাকে দুপুরের খাবারের একটি অংশ খেতে দিল এবং প্রথমবার ওই যুবকের মুখমণ্ডলে একচিলতে শান্তির আভা ফুটে উঠতে দেখা গেল। ব্যস্ত স্টেশনের ভিড়ের ভেতর এক অবক্ত সম্পর্কের সূচনা হচ্ছিল, যেখানে বাক্যের কোনো আদান প্রদান ছিল না, ছিল কেবল বেঁচে থাকার তাগিদ এবং মানুষের প্রতি মানুষের টান। সন্ধ্যার দিকে আশেপাশের হকারদের দৃষ্টি এই নবাগত শফিকের ওপর আটকে যেতে লাগল। লোকজনের মাঝে ফিসফাস গঞ্জন শুরু হয়ে গেল। কেউ কেউ উপহাসের হাসি হাসত, আবার কেউ বাঁকা নজরে তাকাত। রাবেয়া এই সমস্ত কিছু এড়িয়ে মুখ বুজে নিজের ডিউটি করে যাচ্ছিল, যেন এমন প্রতিকূল আচরণের সাথে সে নিজেকে মানিয়ে নিয়েছে। শফিক ইতিমধ্যে ভ্যানের সামনে দাঁড়িয়ে খদ্দেরদের খাবার পরিবেশন করতে শুরু করেছিল এবং রাবেয়া বিনা বাধায় তাকে এই কাজে সাহায্য করার সুযোগ দিচ্ছিল। ওই জনবহুল স্টেশনে, যেখানে প্রতিটি মানুষ নিজের ধান্দায় মত্ত, সেখানে একজন ভবঘুরে শফিক একটি স্থায়ী ঠিকানা খুঁজে পেয়েছিল। অন্যদিকে রাবেয়ার নিঃসঙ্গ ভ্যানগাড়িতে প্রথমবার অন্য কারো সহায়ক হাত এক অভাবনীয় ভরসার জন্ম দিয়েছিল। প্ল্যাটফর্মের সকালের দৃশ্যপট এখন আর পূর্বের ন্যায় রসহীন ছিল না। খাবারের ভ্যানের চারপাশে মানুষের আনাগোনা একই থাকলেও কাজের ধরনে এক নতুন মাত্রা যোগ হয়েছিল। রাবেয়া খাবার প্রস্তুত করত আর শফিক বিনা বাক্য ব্যয়ে প্লেট পরিষ্কার করত, বোতলে জল ভরত এবং ক্রেতাদের হাতে চটপটির বাটি তুলে দিত। তাদের দুজনের মাঝখানে তখনও খুব একটা কথোপকথন হতো না, তবে প্রাত্যহিক কাজগুলো ভাগাভাগি করার মাধ্যমে এক অলিখিত আস্থার দেয়াল তৈরি হচ্ছিল। কোলাহলের কেন্দ্রবিন্দুতে থাকা এই ছোট্ট ভ্যানগাড়িটি যেন ভাগ্যহত দুটি মানুষের জীবনকে এক সুতোয় গেঁথে দিচ্ছিল। খদ্দেররা আসত, খেত এবং বিল মিটিয়ে চলে যেত, তবে কিছু ঔৎসুক চোখ তখনও থেমে থাকত, যেন তারা এই আকস্মিক রূপান্তরটির অন্তর্নিহিত অর্থ খোঁজার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দিনের মধ্যভাগে যখন স্টেশনের কোলাহল কিছুটা স্তিমিত হয়ে আসত, তখন পিঠে স্কুলের ব্যাগ ঝোলানো এক ছোট্ট শিশু সেখানে এসে হাজির হতো। ছেলেটির বয়স ৮ বছরের বেশি হওয়ার কথা নয়। মুখাবয়ব ছিল অত্যন্ত মায়াবী এবং চোখের তারায় ছিল রাজ্যের কৌতূহল। সে সোজা ভ্যানগাড়ির নিচে পাতা বস্তায় এসে আসন গ্রহণ করত এবং একদৃষ্টে রাবেয়ার কাজের দিকে তাকিয়ে থাকত। বেশ কিছুক্ষণ পর রাবেয়া তাকে বাটিতে করে কিছু খাবার খেতে দিত এবং পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে আদর করত। ছেলেটি আর চোখে সেই নতুন আগন্তুক শফিককেও পর্যবেক্ষণ করতে শুরু করেছিল, যে ইতিমধ্যেই তাদের এই ভাসমান ব্যবসায়ের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। প্রথম দিকে সে শফিকের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলত। তারপর হঠাৎ একদিন সে শফিকের হাত থেকে জলের মগটি চেয়ে নিল এবং এই অতি সাধারণ ঘটনাটি এক নতুন সখ্যের বীজ বপন করল। ক্যালেন্ডারের পাতা উল্টাতে থাকল এবং ওই ছোট্ট শিশুটি এখন রোজ স্কুল ছুটির পর ভ্যানগাড়িতে এসে সময় কাটাতে লাগল। শফিক মাঝে মাঝে তার ভারী ব্যাগটি সযত্নে একপাশে গুছিয়ে রাখত,
আবার কখনো হঠাৎ বৃষ্টি নামলে তাকে সুরক্ষিত রাখতে ভ্যানের পলিথিনের নিচে আশ্রয় দিত। ছোট্ট ছেলেটির চেহারায় শফিকের প্রতি এক গভীর নির্ভরতা ফুটে উঠতে শুরু করেছিল, যেন সে তার জীবনে এক নতুন অভিভাবক খুঁজে পেয়েছে। রাবেয়া একটু দূর থেকে এই দৃশ্যগুলো অবলোকন করত এবং তার চোখে মুখে এক ধরনের স্বস্তির রেখা ফুটে উঠত। তবে সেই ক্ষণিক স্বস্তির আড়ালে এক গভীর দীর্ঘশ্বাসও লুকিয়ে থাকত। দিনের আলো ফুরিয়ে এলেই যখন চারপাশ ফাঁকা হতে শুরু করত, তখন ছেলেটি রাবেয়ার আঙুল ধরে বস্তির দিকে পা বাড়াত, আর শফিক ভ্যানের নিচেই রাত কাটানোর বন্দোবস্ত করত। এই রুটিনটি সময়ের সাথে সাথে একটি স্থায়ী রূপ পরিগ্রহ করছিল। রাতের প্রহরগুলো রাবেয়ার জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠত। বেচাকেনা শেষ করে সে যখন তার খুপড়ি ঘরে ফিরত, যেখানে টিনের চালে ফুটো ছিল এবং মেঝের এক কোণে জীর্ণ কাঁথা বিছানো ছিল, ছেলেটি সারাদিনের ক্লান্তিতে দ্রুত গভীর ঘুমে তলিয়ে যেত। কিন্তু রাবেয়ার দুচোখে ঘুম ধরা দিত না। বহু রাত তার চোখের জল বালিশ ভিজিয়ে দিত, যা সে কখনো নিজের হাতে মোছার প্রয়োজন মনে করত না। ফেলে আসা দিনগুলোর স্মৃতি প্রতি রাতেই তাকে তাড়া করে ফিরত। মাঝে মাঝেই তার সেই অভিশপ্ত দিনের কথা মস্তিষ্কে কড়া নাড়ত, যেদিন তার স্বামী রিকশা নিয়ে রোজগারের আশায় বেরিয়েছিল এবং আর কখনো জীবিত অবস্থায় ফেরেনি। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার খবর তার সাজানো সংসারকে নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছিল, এবং সেই মুহূর্ত থেকেই একাকী লড়াইয়ের ময়দানে সে অবতীর্ণ হয়েছিল। স্বামীর অকাল প্রয়াণের পর শ্বশুরবাড়ির লোকজন তাকে বোঝা ভাবতে শুরু করেছিল। প্রথম কয়েকদিন সান্ত্বনার বাণী শোনা গেলেও খুব দ্রুতই তাদের আসল রূপ বেরিয়ে আসে। তাকে অপয়া আখ্যা দেওয়া হতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে একদিন তাকে তার ছোট্ট সন্তানের হাত ধরে এক বস্ত্রে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল এবং সে ফুটপাতের এক কোণে বসে অঝরে কেঁদেছিল। কেউ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেনি, কেউ তার গন্তব্য সম্পর্কে জানতে চায়নি। ঠিক সেই মুহূর্তেই সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে কারো কাছে হাত পাতবে না, নিজের পরিশ্রমে বাঁচবে। বেশ কিছুদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর পর সে কিছু টাকা ধার দেনা করে এই ভাঙাচোরা ভ্যান গাড়িটি কিনেছিল এবং চটপটি বিক্রির ব্যবসায় নেমেছিল। প্রথম দিকে রাস্তার মানুষের নোংরা চাহনি তাকে বিদ্ধ করত, কিন্তু সময়ের ব্যবধানে সে নিজেকে পাথরের মতো শক্ত করে তুলেছিল। স্টেশনের অনেক হকার আজও তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করত। আশেপাশের চায়ের দোকানগুলোতে আড্ডা দেওয়া মানুষজন ফিসফিস করে নানা কল্পকাহিনী ফাঁদত, যেন প্রতিদিন নতুন নতুন বিতর্কের জন্ম দেওয়াই তাদের প্রধান কাজ। এক সুদর্শন যুবকের তার ভ্যানের সঙ্গী হওয়াটা অনেকেই ভালোভাবে গ্রহণ করতে পারেনি। কিছু মহিলা খদ্দের যখন খাবার কিনতে আসত, তখন তাদের চোখের ভাষাতেই তীব্র তাচ্ছিল্য প্রকাশ পেত। তারা পার্সেল নেওয়ার সময় আর চোখে শফিককে স্ক্যান করত, এরপর একে অপরের কানে কানে কথা বলে স্থান ত্যাগ করত। এই সমস্ত কানাঘুষা রাবেয়ার কান এড়াত না, কিন্তু সে টু শব্দটিও করত না, যেন সেই পচা সমাজের নোংরা মানসিকতার সাথে আপোষ করে নিয়েছিল। এক প্রবীণ পত্রিকা বিক্রেতা, যিনি যুগের পর যুগ ধরে ওই স্টেশনেই ব্যবসা করছিলেন, তিনি এই সম্পূর্ণ নাটকটি নীরবে দেখতেন। তার চোখের দৃষ্টিতে কোনো বিদ্বেষ ছিল না, বরং এক গভীর জীবনবোধ লুকিয়েছিল। তিনি প্রায়শই চা খেতে খেতে শফিকের কর্মতৎপরতা দেখতেন এবং ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে মাথা নেড়ে সম্মতি জানাতেন। তিনি হয়তো গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে এই বন্ধনটি স্রেফ বেঁচে থাকার তাগিদ এবং পারস্পরিক ভরসার। সমাজের নোংরা চিন্তাধারার কোনো স্থান এখানে নেই। তবে সমাজের কটূক্তি অনেক সময় প্রজ্ঞার চেয়েও বেশি আঘাত হানে। সময়ের সাথে সাথে এই মিথ্যা রটনাগুলো পুরো স্টেশন চত্বরে ছড়িয়ে পড়তে শুরু করল এবং রাবেয়ার ভ্যানের আশেপাশে জমায়েত হওয়া মানুষজন এখন আগের চেয়ে বেশি সময় ধরে তাদের কার্যকলাপ নজরদারি করত। এসব নেতিবাচকতার মাঝেই ছোট্ট ছেলেটি শফিকের আরও বেশি আপন হয়ে উঠেছিল।
সে স্কুল থেকে ফিরে আর মায়ের কাছে যেত না, সরাসরি শফিককে খুঁজত, তার পাশে পাটি বিছিয়ে বইপত্র বের করত এবং কখনো কখনো পড়া শেষে তার পিঠে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ত। শফিক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন এই নিষ্পাপ শিশুর মাঝেই সে তার হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি রোমন্থন করছে। রাবেয়া যখন এই অপূর্ব দৃশ্যটি দেখত, তখন তার মনের সকল ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যেত। তার মনে হতো যেন তার পিতৃহীন সন্তান এমন এক বটবৃক্ষের ছায়া পেয়েছে যে কোনো স্বার্থ ছাড়াই তাকে আগলে রেখেছে। কিন্তু এই অনাবিল শান্তির পাশাপাশি তার মনে এক অজানা আতঙ্কও বাসা বাঁধছিল, কারণ সমাজের তীক্ষ্ণ দৃষ্টি এখন আরও বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করতে শুরু করল। সন্ধ্যার পর যখন প্ল্যাটফর্ম আবার নিস্তব্ধতায় ডুবে যেত, ফাহিম শফিকের পাশে বসে খিলখিল করে হাসত এবং তার হাত ধরে নানা খেলায় মেতে উঠত। একসময় সে তাকে কাকু বলে ডাকা বন্ধ করে দিল এবং তার জন্য এমন এক নতুন ডাক আবিষ্কার করল, যাতে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আন্তরিকতা মিশেছিল। রাবেয়া এই সূক্ষ্ম পরিবর্তনটি ঠিকই ধরতে পেরেছিল এবং তার বুকটা ছ্যাঁত করে উঠেছিল। সে বুঝতে পারছিল যে এই সম্পর্ক এখন আর স্রেফ করুণার পর্যায়ে আটকে নেই, বরং এটি একটি সুদৃঢ় পারিবারিক বন্ধনের রূপ নিতে চলেছে। রাবেয়ার মনের গহীনে প্রথমবারের মতো শঙ্কা ও আশার আলো একসঙ্গে উকি দিতে শুরু করেছিল। সে ভাবতে শুরু করেছিল, হয়তো এই নতুন অভিভাবক তার সন্তানের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে সক্ষম হবে। কিন্তু সমাজের বিষাক্ত চোখগুলো তখনও এই তিনজনের পিছু ছাড়ছিল না। সময় ট্রেনের চাকার মতোই দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগল। ঋতু পরিবর্তন হল, কিন্তু ভ্যানগাড়ির নির্দিষ্ট স্থানটি অপরিবর্তিতই থেকে গেল। তবে এই তিনজনের ভবঘুরে জীবনে এক ধরনের অদ্ভুত স্থিতি চলে এসেছিল। ফাহিম এখন আগের তুলনায় বেশ পরিণত হয়ে উঠছিল। তার কথাবার্তায় শিশুসুলভ চাঞ্চল্যের বদলে এক ধরনের অকাল পক্কতার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। সে সন্ধ্যার আলোতে ভ্যানের নিচে বসে পড়াশোনা করত এবং মাঝে মাঝে শফিকের মুখের দিকে এমনভাবে তাকাত যেন এক গভীর আস্থার সুতোয় তারা বাঁধা পড়ে গেছে। রাবেয়া একটু তফাত থেকে এই দৃশ্যগুলো গিলত এবং তার বুকের ভেতর এক অজানা ভয়ের জন্ম হতো। তার মনে হতো কোথাও যেন তার আদরের সন্তানটিও এই ধুলোমাখা স্টেশনের গণ্ডিতেই চিরকালের জন্য আবদ্ধ হয়ে না পড়ে। একদিন স্কুল থেকে ফেরার পথে ফাহিম তার বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডটি রাবেয়ার হাতে তুলে দিল। তার ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক ছিল এবং ক্লাস টিচার তাকে মাধ্যমিকের জন্য শহরের নামকরা কোনো স্কুলে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। রেজাল্টের কাগজটি স্পর্শ করার সময় রাবেয়ার হাত থরথর করে কাঁপছিল, কারণ সে জীবনের প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করতে পারল যে তার সন্তানের মেধা ও ভবিষ্যৎ এই ফুটপাতের ক্ষুদ্র ব্যবসার চেয়ে অনেক বেশি উজ্জ্বল হতে পারে। কিন্তু ঠিক সেই ক্ষণেই তার নিজের অসহায়ত্ব ও সীমাবদ্ধতাগুলো তাকে পরিহাস করতে শুরু করল। তার উপার্জন ছিল যৎসামান্য, সমাজে তার কোনো জোরালো পরিচিতি ছিল না এবং আশেপাশের মানুষের কুৎসিত দৃষ্টি তখনও তাকে তাড়া করে ফিরছিল। সেই গভীর রাতে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারল না। টিনের চালের ফুটো দিয়ে আসা আবছা চাঁদের আলোয় সে ওই রেজাল্ট কার্ডটি বারবার উল্টে পাল্টে দেখতে লাগল, যেন ওই এক টুকরো কাগজের মাঝেই তার সন্তানের গোটা ভবিষ্যৎ খোদাই করা আছে। এর কয়েকদিন পর সে ভোরে উঠে ফাহিমকে গোসল করিয়ে প্রস্তুত করল এবং শহরের একটি নামিদামি স্কুলের উদ্দেশ্যে পা বাড়াল। শফিকও তাদের সঙ্গী হল, কারণ ইতিমধ্যে সে তাদের প্রতিটি ভালো মন্দের অবিচ্ছেদ্য অংশীদার হয়ে উঠেছিল। স্কুলের বিশাল ফটক, পরিপাটি খেলার মাঠ এবং অসংখ্য শিক্ষার্থীর পদচারণা দেখে ফহিমের চোখ বিস্ময়ে উজ্জ্বল হয়ে উঠল। রাবেয়া অফিস রুম থেকে ভর্তির ফর্ম সংগ্রহ করল। সে সতর্কতার সাথে তথ্যগুলো পূরণ করতে শুরু করল।
কিন্তু ফর্মে থাকা নির্দিষ্ট কিছু ছকে এসে তার কলম থমকে গেল। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, পেশা এবং স্থায়ী ঠিকানার মতো ঘরগুলো তার জন্য এক অলঙ্ঘনীয় পাহাড় হয়ে দাঁড়াল। সেই এক টুকরো কাগজ যেন তার সামনে সমাজের চোখে তার যাবতীয় দৈন্য দশা নগ্নভাবে তুলে ধরছিল। শফিক একটু দূরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল এবং ফহিম চরম উৎসাহ নিয়ে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিল। কিন্তু রাবেয়ার অন্তরাত্মায় এক তীব্র হাহাকার গুমরে মরছিল। স্কুল থেকে ফেরার পুরোটা পথ তারা তিনজনই একদম বাক্যহীন ছিল। ফহিম যদিও ফেরার পথেও স্কুলের পরিবেশ নিয়ে বকবক করছিল, কিন্তু রাবেয়ার দৃষ্টি একেবারেই ফ্যালফ্যালে ছিল। তার মনে হচ্ছিল যেন তার ছেলের সমস্ত স্বপ্ন ওই অপূর্ণ ফর্মে আটকা পড়ে ধূলিসাৎ হয়ে গেছে। স্টেশনে ফিরে এসে সে নিয়মমাফিক ভ্যান সাজাল, কিন্তু সেদিন গরম চটপটির ঘ্রাণও তার মনের বোঝা হালকা করতে সক্ষম হল না। শফিক রাবেয়ার এই মানসিক বিপর্যয়টি ঠিকই আঁচ করতে পারল, কিন্তু সে টু শব্দটি পর্যন্ত করল না। সন্ধ্যা নামার সাথে সাথে ফাহিম যথারীতি বই নিয়ে বসে পড়ল, কিন্তু রাবেয়ার চোখ তার দিকেই আঠার মতো লেগে রইল। তার বারবার মনে হচ্ছিল যে যদি এখনই পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটানো না যায়, তবে তার ছেলেও এই প্ল্যাটফর্মের একজন সাধারণ হকারেই পরিণত হবে। রাত বাড়তে লাগল এবং ফাহিম একসময় ঘুমিয়ে পড়ল। ভ্যানগাড়ির চারপাশে তখন ঠান্ডা বাতাস বইছিল, আর একটু দূরে রাস্তায় চলাচলরত ভারী যানবাহনের শব্দ ভেসে আসছিল। রাবেয়ার চোখের চাহনিতে গভীর দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। সে প্রথমবারের মতো শফিকের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল, যেন সে কোনো কঠিন প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে। শফিক নীরব শ্রোতার মতো বসেছিল। তার মুখাবয়বে বরাবরের মতোই এক অবিচল শান্ত ভাব বিরাজ করছিল। সেই নিস্তব্ধ রাতে রাবেয়ার মনের গহীনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত দানা বাঁধতে শুরু করল। তার দৃঢ় বিশ্বাস জন্মাল যে যদি এই অন্ধকার থেকে বের হবার কোনো পথ থেকে থাকে, তবে সেই শফিকই তার সন্তানের জীবনতরীর হাল ধরতে পারে। কিন্তু সেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছনোর পূর্বে তাকে শফিকের প্রকৃত পরিচয় সম্পর্কে জানতে হবে। তার অতীতের পাতাগুলো উল্টে দেখতে হবে। দীর্ঘ নীরবতা ভেঙে কিছুক্ষণ পর শফিক তার ফেলে আসা জীবনের বন্ধ অধ্যায়গুলো ধীরে ধীরে উন্মুক্ত করতে শুরু করল। তার চেহারা যদিও শান্ত ছিল, কিন্তু চোখের কোণে জমে থাকা পুরনো যন্ত্রণার ছাপগুলো স্পষ্ট হয়ে উঠেছিল। সে জানালো যে সে একজন উচ্চশিক্ষিত বেকার যুবক। সে অত্যন্ত প্রতিকূল পরিবেশে নিজের শিক্ষাজীবন সমাপ্ত করেছিল। তার জন্মদাতা পিতামাতা দুজনেই ছিলেন দিনমজুর, যারা নিজেদের পেটে পাথর বেঁধে তাকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করিয়েছিলেন। কিন্তু তার স্নাতকোত্তর শেষ হওয়ার পরপরই এক ভয়াবহ মহামারীতে দুজনেই পৃথিবী থেকে বিদায় নেন। সে আকস্মিকভাবে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল, এবং এরপর তার আপন আত্মীয় স্বজনরাও তাকে একটুখানি ঠাঁই দেওয়ার পরিবর্তে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার পকেটে মাস্টার্সের সার্টিফিকেট ছিল, কিন্তু রাত কাটানোর মতো কোনো ছাদ ছিল না। সে এক শহর থেকে অন্য শহরে চাকরির সন্ধানে ঘুরতে থাকল। দিনের পর দিন জুতো ক্ষয় করতে করতে একসময় তার জমানো শেষ সম্বলটুকুও ফুরিয়ে গেল। অনাহার আর অনিশ্চিত ভবিষ্যৎ তার জীবনী শক্তিকে একেবারে শুষে নিয়েছিল। মাসের পর মাস শফিক কোনো কাজ জোগাড় করতে ব্যর্থ হয়েছিল, এবং সে কখনো বাস টার্মিনাল, কখনো রেলওয়ে স্টেশন, আবার কখনো ফুটপাতে খবরের কাগজ বিছিয়ে রাত পার করেছে। ক্রমান্বয়ে সে জীবনের প্রতি সকল আশা হারিয়ে ফেলেছিল, এবং ঠিক সেই মৃতপ্রায় অবস্থাতেই সে এই কমলাপুর স্টেশনে এসে ছিটকে পড়েছিল, যেখানে রাবেয়া তাকে পরম মমতায় এক বাটি খাবার তুলে দিয়েছিল। এই রুদ্ধশ্বাস কাহিনী শুনতে শুনতে রাবেয়ার দুচোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। সে জীবনের প্রথমবারের মতো গভীরভাবে অনুধাবন করল যে মানুষটিকে সে নিছক করুণার বশবর্তী হয়ে আশ্রয় দিয়েছিল,
সে নিজেই ভাগ্যবিধাতার কাছে চরমভাবে পরাজিত এক যোদ্ধা। তার ভেতরে এক নতুন উপলব্ধির জন্ম হল যে এই শফিক কেবল একজন আশ্রয়প্রার্থী নয়, বরং তার জীবনের এক বিশাল সম্ভাবনা। সেই রাতে স্টেশনের সোডিয়াম বাতির আলো যেন কিছুটা ভিন্ন দ্যুতি ছড়াচ্ছিল। ফাহিম গভীর ঘুমে মগ্ন ছিল এবং শফিক নিশ্চুপ হয়ে উন্মুক্ত আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। রাবেয়ার মাথার ভেতর তখন হাজারো চিন্তার ঝড় বয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে যদি এই শফিক তার সন্তানের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়ায়, তবে ফাহিমের ভবিষ্যৎ পুরোপুরি বদলে যেতে পারে। কিন্তু সমাজের নোংরা কথাগুলো তখনও তার কানে বিষ ঢালছিল। তা সত্ত্বেও সেই ভয়ঙ্কর শঙ্কার মাঝেই এক তীব্র আশার আলো প্রস্ফুটিত হচ্ছিল। তার প্রথমবারের মতো মনে হলো যে সৃষ্টিকর্তা হয়তো তার সামনে এমন একটি দরজা খুলে দিয়েছেন যা পার হওয়ার জন্য তাকে কেবল একটুখানি মানসিক সাহসের পরিচয় দিতে হবে। ভোরের আলো ফোটার অনেক আগেই রাবেয়া নিজের মনের সাথে যুদ্ধ করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছিল। তার চেহারায় রাত জাগার ক্লান্তি থাকলেও চোখের তারায় এক ইস্পাত কঠিন সংকল্প ফুটে উঠেছিল। সে মনে প্রাণে বিশ্বাস করে ফেলেছিল যে তার সন্তান কোনোভাবেই এই ভাসমান দোকানের মাঝখানে বড় হতে পারে না। শফিক এখন আর তার স্রেফ একজন সাহায্যকারী কর্মচারী ছিল না, বরং সে তার ছেলের ভবিষ্যৎ নির্মাণের প্রধান চাবিকাঠিতে পরিণত হয়েছিল। স্টেশনের পূর্ব আকাশে সূর্য ওঠার সাথে সাথেই রাবেয়ার অন্তরে এক নতুন প্রতিজ্ঞার সূর্যোদয় ঘটেছিল। সেই রাতের বাতাস যেন অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভারী ছিল। সারাদিনের অমানসিক পরিশ্রমের পর যখন স্টেশনের দোকানপাটের বাতিগুলো এক একে নিভে যেতে শুরু করল, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। ভ্যানগাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইঁটো বাটিগুলো পরিষ্কার করে রাবেয়া সেগুলো একপাশে গুছিয়ে রাখল এবং তার দৃষ্টি অজান্তেই শফিকের ওপর গিয়ে স্থির হল। ফাহিম পাশেই পাতা একটি পুরনো চাদরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। তার চেহারায় একদিকে পড়াশোনার ক্লান্তি, অন্যদিকে এক নিষ্পাপ শান্তির ছাপ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছিল। রাবেয়ার মনের ভেতর দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হওয়া ভাবনাগুলো সেই রাতে যেন তার মাথার ওপর বিশাল এক পাথর হয়ে চেপে বসল। তার বারবার মনে হতে লাগল যে এখন আর কালক্ষেপণ করলে তার ছেলের ভবিষ্যৎ এই স্টেশনের ইট পাথরেই পিষ্ট হয়ে যাবে। রাবেয়ার মনের ভেতর চলতে থাকা এই তোলপাড় তাকে এক মুহূর্তের জন্যও স্থির থাকতে দিচ্ছিল না। সে বেশ কয়েকবার মনস্থির করেছে যে বিষয়টা নিয়ে এখন আর ভাববে না, কিন্তু প্রতিবারই ফাহিমের ঘুমন্ত মুখচ্ছবি তার চোখের সামনে ভেসে উঠছিল। তার বারবার মনে পড়তে লাগল কিভাবে স্কুলের সেই অ্যাডমিশন ফর্মটি তার জীবনের নগ্ন বাস্তবতা ও সীমাবদ্ধতাগুলোকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। ওই সামান্য এক টুকরো কাগজ তাকে বুঝিয়ে দিয়েছিল যে পৃথিবীতে শুধুমাত্র মাথার ঘাম পায়ে ফেলেই সব কিছুর পরিবর্তন করা সম্ভব নয়। সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে একটি নির্দিষ্ট পরিচয়েরও বড্ড প্রয়োজন হয়। সে খুব ভালো করেই জানত যে তার নিজের কোনো শক্ত পরিচয় নেই এবং একা নারী হিসেবে নিজের সীমিত ক্ষমতায় সে কখনোই তার ছেলেকে সমাজের উচ্চাসনে আসীন করতে পারবে না। এই নির্মম সত্যটাই তাকে সেই কঠিন সিদ্ধান্তের দিকে ধাবিত করছিল, যা গ্রহণ করা তার জন্য মোটেও সহজসাধ্য ব্যাপার ছিল না। শফিক প্রতিদিনের ন্যায় আজও ভ্যানগাড়ির পিলারে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসেছিল, কিন্তু সেদিন রাবেয়ার চোখের দৃষ্টিতে সম্পূর্ণ ভিন্ন এক ভাষা পরিলক্ষিত হচ্ছিল। সে দীর্ঘ সময় ধরে শফিকের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, যেন সে তার সমস্ত না বলা প্রশ্নের উত্তর তার মুখের রেখায় খোঁজার চেষ্টা করছে। তার বুকের ভেতর একদিকে যেমন ভয় কাজ করছিল, অন্যদিকে এক অদম্য সাহসও সঞ্চারিত হচ্ছিল, কারণ সে খুব ভালো করেই অবগত ছিল যে সে এখন যে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তা এই সমাজ ব্যবস্থার চোখে চরম অবক্ষয় হিসেবেই পরিগণিত হবে। কিন্তু পরক্ষণেই তার মনে এই প্রশ্নটিও উদয় হল যে এই তথাকথিত সমাজ তাকে এর আগে ঠিক কবে সসম্মানে গ্রহণ করেছিল। স্বামীর অকাল মৃত্যুর পর
তাকে যখন একাকী রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছিল, এবং আজও যখন মানুষ তাকে বাজারের পণ্যের মতো সন্দেহের চোখে দেখে, তখন তো সমাজ কোনো দায়িত্ব নেয়নি। এই কথাগুলো মাথায় আসতেই তার ভেতরের ভয় অনেকটাই কর্পূরের মতো উবে গেল। রাত যখন আরও গভীরে প্রবেশ করল, তখন স্টেশনের বাতাসে শিরশিরে ঠান্ডার প্রকোপ বাড়তে শুরু করল। ফাহিম ঘুমের ঘোরে পাশ ফিরে শুল, এবং তার বুকের ধীর উত্থান পতন সেই নিস্তব্ধ পরিবেশেও পরিষ্কার বোঝা যাচ্ছিল। রাবেয়া এক দৃষ্টে তার সন্তানের চেহারার দিকে তাকিয়ে রইল, এবং মনের ক্যানভাসে তার ভবিষ্যতের একটি সুন্দর ছবি আঁকতে শুরু করল। তার মনে হল যে যদি এভাবেই দিনাতিপাত হতে থাকে, তবে ফাহিমও একদিন বড় হয়ে ঠিক ওই ভ্যানগাড়ির পেছনেই খুন্তি হাতে দাঁড়িয়ে থাকবে। এই ভয়ানক চিন্তা তাকে আক্ষরিক অর্থেই ভেতর থেকে কাঁপিয়ে তুলল। সে তার জীবনের প্রথমবারের মতো অত্যন্ত দৃঢ়ভাবে অনুভব করল যে তার সন্তানের মঙ্গলের জন্য তাকে এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতেই হবে যা তাদের ভাগ্যলিপিকে পুরোপুরি পাল্টে দেবে। অত্যন্ত ধীর কণ্ঠে এবং কিছুটা ইতস্তত বোধ নিয়ে সে তার মনের ভেতরে চলতে থাকা কথাগুলো শফিকের সামনে ব্যক্ত করল। তার বাক্যচয়নে কিছুটা জড়তা থাকলেও তার আবেগের মধ্যে ছিল এক অভূতপূর্ব দৃঢ়তা। সে পরিষ্কার জানিয়ে দিল যে একা একজন নারী হিসেবে সে তার সন্তানকে কখনোই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে না। তার দৃঢ় বিশ্বাস জন্মে নিয়েছে যে শফিক যদি তার জীবনের একটি বৈধ অংশ হয়ে ওঠে, তবে ফাহিম সমাজে একটি পিতৃ পরিচয় লাভ করতে পারবে। এই প্রস্তাবটি শফিকের কাছে বিনা মেঘে বজ্রাঘাতের মতোই ছিল, যদিও রাবেয়ার মনের ভেতর এটি দীর্ঘ সময় ধরেই শেকড় গাড়ছিল। শফিক এই কথা শোনা মাত্রই যেন পাথরের মূর্তিতে পরিণত হল, যেন সে তার বন্য কল্পনাতেও এমন একটি প্রস্তাবের কথা কখনো ভাবতে পারেনি। তার চোখের তারায় ছিল চরম বিস্ময়, এবং মনের ভেতর সৃষ্টি হয়েছিল এক বিশাল দ্বন্দ্ব, কারণ এই সিদ্ধান্তটি নিছক দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ছিল না, বরং এটি একটি গোটা জীবনের গতিপথ নির্ধারণের প্রশ্ন ছিল। বেশ দীর্ঘ একটা সময় তাদের দুজনের মধ্যে পিনপতন নীরবতা বিরাজ করতে থাকল। স্টেশনের বহুদূরের ল্যাম্প পোস্টের আলো তাদের দুজনের মুখের ওপর এসে পড়ছিল, এবং সময় যেন এক জায়গায় থমকে দাঁড়িয়েছিল। শফিকের দৃষ্টি ঘুরে গেল ফাহিমের ওপর, যে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। তার ওই নিষ্পাপ চেহারার দিকে চোখ পড়তেই শফিকের পাঁজরের ভেতরেও এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হল। তার হঠাৎ করেই মনে পড়ে গেল কিভাবে এই ছোট্ট শিশুটি অত্যন্ত ধীর গতিতে তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল, এবং এখন তাকে ছাড়া তার প্রতিটি দিনই অর্থহীন মনে হয়। সে খুব ভালোভাবে অনুধাবন করতে পারছিল যে এই প্রস্তাবটি শুধুমাত্র রাবেয়ার একাকিত্ব ঘোচানোর জন্য নয়, বরং ওই শিশুটির ভবিষ্যৎ নির্মাণের একটি বৃহত্তর প্রশ্ন। তার নিজের মনের ভেতরও এই পরিবারের প্রতি এক ধরনের দায়বদ্ধতা ধীরে ধীরে গভীর থেকে গভীরতর হতে শুরু করল। রাবেয়ার দুই চোখ বেয়ে তখন শ্রাবণের ধারা বইছিল, কিন্তু সেই কান্নার মাঝেও এক পাহাড় সম বিশ্বাস লুকিয়েছিল। তার মনে হচ্ছিল যে শুধুমাত্র এই পথটিই তার ছেলেকে বর্তমানের এই অন্ধকার গহ্বর থেকে আলোর ঠিকানায় পৌঁছে দিতে পারে। সে তার অতীতের সমস্ত লাঞ্ছনা ও বঞ্চনার কথা স্মরণ করল, এবং মনের ভেতর ইস্পাত কঠিন প্রতিজ্ঞা করে ফেলল যে এবার সে কোনোভাবেই সমাজকে ভয় পেয়ে নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটবে না। শফিক তখনও কোনো শব্দ উচ্চারণ করেনি, কিন্তু তার মুখাবয়বে গভীর চিন্তার রেখাগুলো অত্যন্ত পরিষ্কারভাবে ফুটে উঠেছিল। তার সামনে একদিকে ছিল তার নিজের ভবঘুরে জীবনের স্বাধীন সত্তা, আর অন্যদিকে ছিল একটি অসহায় পরিবারের দায়িত্বভার গ্রহণের কঠিন চ্যালেঞ্জ। এই দুই মেরু এসে এক বিন্দুতে দাঁড়িয়েছিল। এই সিদ্ধান্ত গ্রহণ করা তার জন্য মোটেও তিলমাত্র সহজ কাজ ছিল না, কিন্তু ফাহিমের ওই মায়াবী মুখচ্ছবি বারবার তার চিন্তার স্রোতকে একই গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল।
অবশেষে দীর্ঘক্ষণ পর শফিক অত্যন্ত ধীর গতিতে তার মাথা নিচু করল, যা ছিল তার নীরব সম্মতির এক অকাট্য প্রকাশ, যেন সে নিজের অন্তরের সাথে যুদ্ধ করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে স্টেশনের ভারী বাতাস যেন জাদুর মতো হালকা হয়ে গেল। রাবেয়া তার জীবনের দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো একটি স্বস্তির দীর্ঘশ্বাস ছাড়ল এবং তার চোখের কোণ থেকে বাঁধ ভাঙা জলের ধারা নীরবে গড়িয়ে পড়তে লাগল। ফাহিম ঘুমের ঘোরে এই দুজনের দিকেই মুখ করেছিল। তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে তার জীবনে কত বড় একটি পরিবর্তন ঘটতে চলেছে। কিন্তু ঠিক সেই রাতেই তিনটি মানুষের জীবনের গতিপথ একটি ভিন্ন কক্ষপথে প্রবেশ করল। কোনো ধরনের আনুষ্ঠানিক কোলাহল ছাড়া, কোনো পরিচিত মানুষের সাক্ষ্য ছাড়া এক সম্পূর্ণ নতুন এবং পবিত্র সম্পর্কের জন্ম হয়ে গিয়েছিল, যে সম্পর্কের মূল ভিত্তি ছিল একে অপরের প্রতি প্রয়োজন, অগাধ বিশ্বাস এবং নিঃস্বার্থ ত্যাগ। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তারা কাজী অফিসে গিয়ে উপস্থিত হল। সকালের স্নিগ্ধ রোদ তখন কেবল চারপাশ আলোকিত করতে শুরু করেছে এবং সেখানে খুব একটা ভিড়ভাট্টাও ছিল না। অত্যন্ত ছিমছাম এবং সাদামাটাভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। কোনো ধরনের লোক দেখানো জাঁকজমক ছিল না, না ছিল কোনো ব্যান্ড পার্টির শোরগোল, না ছিল আত্মীয় স্বজনের ভিড়। কেবল দুজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একটি নিষ্পাপ শিশু উপস্থিত ছিল, যাদের জীবনের মোড় পুরোপুরি ঘুরে যেতে বসেছিল। বিয়ের কাবিননামায় স্বাক্ষর করার পর যখন তারা পুনরায় স্টেশনের সেই পরিচিত মোড়ের দিকে পা বাড়াল, তখন বাহ্যিকভাবে সবকিছু আগের মতোই মনে হচ্ছিল, কিন্তু তাদের তিনজনের ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। ফাহিম তার জীবনের প্রথমবারের মতো শফিকের আঙুল শক্ত করে চেপে ধরল এবং তার সাথে তালে তাল মিলিয়ে হাঁটতে শুরু করল, যেন সে তার শিশুসুলভ অবচেতন মনেই এই নতুন পিতৃত্বের সম্পর্কটিকে হাসি মুখে মেনে নিয়েছে। সেদিন স্টেশনের চটপটির ঘ্রাণ যেন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি সতেজ এবং উষ্ণ মনে হচ্ছিল, এবং রাবেয়ার দীর্ঘদিনের শূন্য ও হাহাকারময় জীবনে প্রথমবারের মতো একটি স্থায়ী এবং মজবুত আশ্রয়ের গোড়াপত্তন হয়ে গিয়েছিল। বিয়ের পর স্টেশনের সেই পুরনো ভ্যানগাড়ির জায়গাটি এখন আর কেবল একটি ব্যবসা কেন্দ্র ছিল না, সেটি ৩ সদস্যের একটি ছোট্ট সুখী পরিবারে রূপান্তরিত হয়েছিল। ভ্যানগাড়িতে কাজের চাপ আগের মতোই বহাল ছিল, কিন্তু এখন তাদের প্রত্যেকের দায়িত্ববোধ বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। খুব ভোরে উঠে রাবেয়া রান্নার আয়োজন করত, শফিক হাসি মুখে খদ্দেরদের সামলাত এবং ফাহিম তার স্কুলের বই খাতা গুছিয়ে প্রস্তুত হতো। ধীরে ধীরে তাদের এই নতুন দৈনন্দিন রুটিনটি একটি স্থিতিশীল রূপ লাভ করতে শুরু করল। ফাহিমের ওই শহরের ভালো স্কুলটিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল এবং প্রতিদিন সকালে তার গায়ে জড়ানো পরিপাটি ইউনিফর্ম, কাঁধে ঝোলানো নতুন বইয়ের ব্যাগ দেখে রাবেয়ার 2 চোখে এক অদ্ভুত তৃপ্তি নেমে আসত। তার তখন মনে হতো যে বিগত বছরগুলোর সমস্ত হাড় ভাঙা খাটুনি এবং সংগ্রাম আজ একটি সঠিক ও সুন্দর গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। স্টেশনের চিরচেনা ভিড় তখনও আগের মতোই অব্যাহত ছিল, কিন্তু এই 3 জন মানুষের মনের ভেতর এক সম্পূর্ণ আলাদা এবং সুরক্ষিত জগৎ তৈরি হয়ে গিয়েছিল। সময়ের চাকা ঘোরার সাথে সাথে ফাহিম তার পড়াশোনায় অভাবনীয় সাফল্য দেখাতে শুরু করল। প্রতিদিন সন্ধ্যার পর সে ভ্যানগাড়ির পাশে মাদুর বিছিয়ে তার স্কুলের বাড়ির কাজ নিয়ে বসত এবং শফিক অত্যন্ত যত্ন সহকারে তাকে কঠিন বিষয়গুলো বুঝিয়ে দেবার চেষ্টা করত। যদিও শফিকের কাছে স্কুলের শিক্ষকদের মতো কোনো প্রথাগত বা আধুনিক শিক্ষণ পদ্ধতি জানা ছিল না, কিন্তু তার নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তাকে ফাহিমকে সঠিক দিক নির্দেশনা প্রদানে ব্যাপকভাবে সহায়তা করত। রাবেয়া দূর থেকে এই শিক্ষাদানের দৃশ্যটি অপলক নেত্রে দেখত এবং তার মনের জোর দিনের পর দিন পাথরের মতো শক্ত হতে থাকত।
তার দৃঢ় প্রত্যয় জন্মেছিল যে সেদিন রাতে সে নিজের সাথে যুদ্ধ করে যে সিদ্ধান্তটি নিয়েছিল তা শতভাগ নির্ভুল ছিল। সমাজের কিছু মানুষের বাঁকা দৃষ্টিকোণ তখনও পুরোপুরি সোজা হয়নি, কিন্তু সময়ের পরিক্রমায় নিন্দুকেদের মুখ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছিল। এখন স্টেশনের আশেপাশের মানুষজন তাদের তিনজনকে আর বাঁকা চোখে দেখত না, বরং তাদেরকে একটি আদর্শ পরিবারের মতোই সম্মান করতে শুরু করেছিল। এবং এই ইতিবাচক পরিবর্তনটি রাবেয়ার জন্য কোনো বড় যুদ্ধে জয়লাভ করার চেয়ে কোনো অংশে কম ছিল না। কিন্তু ভাগ্যের নির্মম পরিণাশ, কয়েক মাস পর এক অভিশপ্ত সন্ধ্যায় শফিক হঠাৎ করেই নিজের শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করতে শুরু করল। প্রথম দিকে সে এই শারীরিক অসুস্থতাটিকে কেবল সারাদিনের কাজের ক্লান্তি ভেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হতে শুরু করল। ভ্যান গাড়িতে কাজ করতে করতেই সে হঠাৎ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ত এবং তার শ্বাসকষ্টের সমস্যা মারাত্মক আকার ধারণ করতে লাগল। রাবেয়ার তীক্ষ্ণ দৃষ্টিতে শফিকের শরীরের এই আকস্মিক পরিবর্তনটি মোটেও চোখ এড়াল না। তার চোখে মুখে চরম দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো, কারণ শফিক এখন আর কেবল তার ভ্যান গাড়ির একজন সহকারী বা আশ্রয়দাতা ছিল না, বরং সে এই নবগঠিত পরিবারের প্রধান খুঁটিতে পরিণত হয়েছিল। বিলম্ব না করে পরদিন সকালেই সে শফিককে নিয়ে শহরের একটি বড় হাসপাতালে ছুটে গেল। ডাক্তারদের তদারকিতে বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষা শুরু হলো এবং চিকিৎসকদের চেহারার গাম্ভীর্য দেখে রাবেয়ার হৃৎপিণ্ড যেন গলার কাছে দলা পাকিয়ে আসতে লাগল। হাসপাতালের সেই সাদা দেওয়ালগুলোর মাঝে দাঁড়িয়ে সে পুনরায় তার জীবনের সেই পুরনো আতঙ্কটি অনুভব করল, যা সে বহু বছর আগে তার প্রথম স্বামীর মৃত্যুর সময় তীব্রভাবে উপলব্ধি করেছিল। মেডিকেল রিপোর্ট হাতে আসার পর ডাক্তাররা জানালেন যে শফিকের শরীরে অনেক আগে থেকেই একটি জটিল রোগের জীবাণু বাসা বেঁধেছিল, যা অযত্ন আর অবহেলার কারণে এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। ডাক্তাররা আরও জানালেন যে এই রোগ নিরাময়ের জন্য অত্যন্ত দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং প্রচুর দামি ওষুধের প্রয়োজন হবে, যার খরচ বহন করা তাদের মতো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এই ভয়ঙ্কর দুঃসংবাদটি শোনামাত্রই রাবেয়ার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। সে তার জীবনের এই পর্যায়ে এসে প্রথমবারের মতো গভীরভাবে উপলব্ধি করল যে নিয়তি যেন তার সহ্য ক্ষমতার আরও একটি কঠিন পরীক্ষা নিচ্ছে। ফাহিম স্কুল থেকে ফিরে এসে প্রতিদিন সেই ভ্যান গাড়ির নিচেই মুখ গোমড়া করে বসে থাকত, কিন্তু রাবেয়া খুব দ্রুত নিজেকে মানসিকভাবে শক্ত করে তুলল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে যে কোনো মূল্যের বিনিময়েই হোক না কেন সে শফিকের সম্পূর্ণ চিকিৎসা করাবে। এর জন্য তাকে যদি দিন রাত এক করে দ্বিগুণ পরিশ্রমও করতে হয়, তবুও সে পিছপা হবে না। পরবর্তী দিনগুলো থেকে রাবেয়া সম্পূর্ণ একাকী ভ্যান গাড়ির সমস্ত কাজ সামলাতে শুরু করল। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সে বিন্দুমাত্র বিশ্রাম না নিয়েই ক্রেতাদের খাবার পরিবেশন করতে থাকল। অমানসিক পরিশ্রমের কারণে চরম ক্লান্তি তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠলেও সে এক মুহূর্তের জন্যেও থমকে দাঁড়ায়নি। তার প্রতিদিনের আয়ের সিংহভাগ অর্থই এখন শফিকের দামি ওষুধ এবং হাসপাতালের বিল পরিশোধে ব্যয় হতে লাগল। খরচের যোগান দিতে গিয়ে বেশ কয়েকবার তাকে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণও গ্রহণ করতে হল, কিন্তু এত সব প্রতিকূলতার মাঝেও সে বিন্দুমাত্র হার মানেনি। ফাহিম স্কুল থেকে ফিরেই সরাসরি ভ্যান গাড়ির কাছে চলে আসত এবং নিজের ছোট হাত দুটি দিয়ে মায়ের কাজে সর্বোচ্চ সহায়তা করার আপ্রাণ চেষ্টা করত। ওই ছোট্ট শিশুটির চেহারায় তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্কতা এবং দায়িত্ববোধ চলে এসেছিল।
সে এখন অন্য শিশুদের মতো খেলাধুলা করা প্রায় ছেড়েই দিয়েছিল এবং পরিবারের এই দুঃসময়ে নিজের দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠেছিল। হাসপাতালের সেই দুর্বিষহ দিনগুলো তাদের তিনজনের জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছিল। রোগের প্রকোপে শফিকের শরীর দিন দিন কঙ্কালসার হতে থাকল, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক অদ্ভুত পরম তৃপ্তি খেলা করত যে জীবনের এই কঠিনতম সময়ে অন্তত সে একা নয়। রাবেয়া প্রতিদিন কাজের ফাঁকে সময় বের করে হাসপাতালে তার শয্যা পাশে গিয়ে বসত, নিজের হাতে ওষুধ খাইয়ে দিত এবং পুনরায় স্টেশনের ভ্যান গাড়িতে ফিরে গিয়ে কাজে যোগ দিত। রাতে যখন সে বাসায় ফিরত তখন অমানুষিক পরিশ্রমে তার শরীরের প্রতিটি জয়েন্ট ব্যথায় ছিঁড়ে যেত, কিন্তু ঘরে ফিরে ফাহিমকে হারিকেনের আলোয় পড়তে দেখলেই সে তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়ে এক নতুন জীবনী শক্তি লাভ করত। এই অভাবনীয় জীবনযুদ্ধ টানা বেশ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকল। ধীরে ধীরে ডাক্তারদের চিকিৎসা শফিকের শরীরে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করল এবং তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হতে লাগল। শেষমেশ চিকিৎসকরা আশার বাণী শোনালেন যে নিয়মিত ওষুধ সেবন এবং সঠিক পরিচর্যা পেলে সে খুব দ্রুতই একটি স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হবে। বেশ দীর্ঘ একটি সময় পার হওয়ার পর শফিক অবশেষে হাসপাতাল থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের সেই ছোট্ট ঘরে ফিরে এলো। যদিও শারীরিক কাঠামোর দিক থেকে সে আগের মতো সেই শক্তপোক্ত মানুষটি ছিল না, কিন্তু তার বিবর্ণ চেহারায় আবার সেই পুরনো হাসির রেখা ফিরে এসেছিল। ফাহিম তাকে সুস্থ অবস্থায় দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তার হাত শক্ত করে জড়িয়ে ধরল। স্টেশনের সেই চটপটির ভ্যানে এখন আবার তাদের তিনজনকে আগের মতোই একসাথে হাসি মুখে কাজ করতে দেখা যেতে লাগল। তবে ডাক্তারদের কড়া নিষেধ থাকায় কাজ পুরোদমে শুরু হতে কিছুটা সময় লাগছিল। রাবেয়া এখন শফিকের স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সতর্ক দৃষ্টি রাখত এবং তাকে কোনোভাবেই ভারী বা পরিশ্রমের কাজ করতে দিত না। জীবনের এই কঠিন দুঃসময়টি তাদের এই নতুন সম্পর্কটিকে আরও অনেক বেশি মজবুত এবং গভীর করে তুলেছিল। তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিল যে তাদের এই ছোট্ট পরিবারটি কেবল একে অপরের প্রয়োজনের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং এটি চরম আত্মত্যাগ, ভালোবাসা এবং অন্ধবিশ্বাসের এক মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। দিন তার নিজস্ব গতিতে এগোতে থাকল এবং ফাহিম আবারও তার পড়াশোনার জগতে গভীরভাবে নিমগ্ন হয়ে পড়ল। এক পড়ন্ত বিকেলে সে তার স্কুলের সাদা ইউনিফর্ম পরে ভ্যানগাড়ির একপাশে বসে বই পড়ছিল এবং শফিক অত্যন্ত মনোযোগ সহকারে তাকে কঠিন বিষয়গুলো বোঝাচ্ছিল। রাবেয়া কিছুটা দূর থেকে তার আনুষঙ্গিক কাজ করার ফাঁকে ফাঁকে এই অপূর্ব দৃশ্যটি অবলোকন করছিল। তার দুই চোখে তখন আনন্দশ্রু টলটল করছিল, কিন্তু তার পুরো অবয়বে এক পরম তৃপ্তির আভা ছড়িয়ে পড়েছিল। তার মনে হল যে অচেনা ছেলেটিকে সে একদিন প্রবল বৃষ্টির মাঝে কেবল দয়া পরবশ হয়ে এক বাটি খাবার তুলে দিয়েছিল, সেই মানুষটি আজ তার নাড়িকাটা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের প্রধান কারিগর হয়ে উঠেছে। স্টেশনের চিরচেনা মানুষের ঢল তখনও আগের মতোই চলছিল, কিন্তু সেই ক্ষুদ্র ও জীর্ণ ঠেলাগাড়িটিকে কেন্দ্র করে একটি বিশাল এবং মহৎ গল্পের সফল সমাপ্তি ঘটে গিয়েছিল। ঠিক সেই অভাবনীয় মুহূর্তে রাবেয়া তার জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করতে পারল যে নিষ্ঠুর জীবন তার কাছ থেকে অনেক মূল্যবান কিছু কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু তার বিনিময়ে স্বয়ং ভাগ্যবিধাতা তাকে মানবতার সবচেয়ে শক্তিশালী এবং নিখাত একটি আশ্রয় উপহার দিয়েছেন।
বিকেলের ম্লান আলো যখন ধীরে ধীরে রাতের অন্ধকারে মিলিয়ে যেতে লাগল, তখন স্টেশনের পরিবেশ কিছুটা শান্ত হয়ে এলো। যে যুবকটির এই বিশাল পৃথিবীতে একসময় মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না, সে এখন একটি অসহায় পরিবারের সবচেয়ে বড় ভরসাস্থলে পরিণত হয়েছিল। কোলাহলপূর্ণ স্টেশনের ভিড়ে জন্ম নেওয়া এই সাধারণ গল্পটি গোটা সমাজকে আত্মত্যাগ এবং মানবতার এক অসাধারণ এবং প্রকৃত অর্থ শিখিয়ে দিয়েছিল। আর এর মাধ্যমেই চরম ভাগ্যহতার আবেয়ার অন্ধকারাচ্ছন্ন জীবনে প্রথমবারের মতো ভবিষ্যতের একটি স্থায়ী এবং উজ্জ্বল আলোর প্রদীপ জ্বলে উঠেছিল। যদি এই জীবন ঘনিষ্ঠ এবং আবেগঘন গল্পটি আপনাদের পাষাণ হৃদয়কেও সামান্যতম স্পর্শ করে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই আপনার নিজের এবং আপনার প্রিয় শহরের নামটি লিখে জানাবেন, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং গল্পগুলো পৃথিবীর কোন কোন প্রান্তের মানুষের হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যেতে সক্ষম হচ্ছে। খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় এবং আবেগঘন গল্পের সাথে। আল্লাহ হাফেজ।